টেলিভিশনের স্টুডিও হতে সরাসরি সম্প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠান 3 মাস্ক সংবাদপত্রের প্রতিদিন দেখার জন্য আপনাদের সাথে আছি আমি কাউসার হোসেন সুইট। আজকে প্রকাশিত জাতীয় দৈনিক সমূহের সংবাদপত্র বিশ্লেষণ করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার বামে আন্তর্জাতিক খ্যাতিমান জাদুশিল্পী আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, ম্যাজিক বাংলা টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান, কথার জাদুকর জনাব এস.ইউ শিকদার। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার সর্ববামে আছেন পিএইচডি ফেলো অব মালয়েশিয়া অ্যান্ড পর্তুগাল, কর্পোরেট ট্রেইনার, আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ফুর্তি টিভির এমডি জনাব আরিফুর রহমান হাসনাই। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার ডানে আছেন রেড জোন সিকিউরিটি সার্ভিস লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান, বাংলা একাডেমির সদস্য, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। আপনাকেও স্বাগত। আপনাকেও স্বাগতম এবং সেই সাথে ম্যাজিক টিভির সকল দর্শকদেরকে স্বাগতম। ধন্যবাদ। আমরা প্রথমে চলে যাচ্ছি আজকের জাতীয় দৈনিক সমূহের শিরোনাম সমূহে। দৈনিক ইত্তেফাক, জাল নথি দিয়ে 1000 কোটি টাকা সম্পত্তি দখলের চেষ্টা, হাইকোর্টে বাতিল হলো ট্রাইব্যুনালের 2 রায়, জালিয়াত চক্রের হোতাকে কোটি টাকা জরিমানা, রায়ের কপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর নির্দেশ। দেশব্যাপী টিকাদান শুরু হচ্ছে আজ, স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করে নিজে টিকা নেবেন। বাণিজ্য মন্ত্রীর বৈঠকেও কাজ হয়নি, তেলের দাম বাড়ছে। দৈনিক জনকণ্ঠ, টিকা শুরু আজ, সারা দেশে প্রস্তুতি সম্পন্ন। চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সড়ক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ চালকের মাদকাসক্তি। ডোপ টেস্ট সিদ্ধান্তের অগ্রগতি নেই। প্রথম আলো, দেশ জুড়ে টিকাদান শুরু আজ, টিকা নিতে খুদে বার্তা পাননি অনেকে। আইন লঙ্ঘন করছে ই-ভ্যালি, কলকাতায় বঙ্গবন্ধুর ভাষণের 49 বছর পালিত। সমকাল, টিকায় স্বস্তির হাওয়া, দেশে করোনার টিকাদান শুরু আজ, দেশ জুড়ে কেন্দ্র 1005টি, অ্যাপে সারা কম, প্রয়োজনে কেন্দ্রে নিবন্ধন। আল জাজিরার বিরুদ্ধে মামলা করবে সরকার, সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য সচিবের গ্রামের বাড়িতে হামলা, এসিল্যান্ডও আক্রান্ত। যুগান্তর, লুকানো টাকা প্রদর্শনের হিড়িক, 7476 কোটি কালো টাকা সাদা। সারা দেশে একযোগে শুরু আজ, করোনার টিকা দিতে প্রস্তুত 1005টি কেন্দ্র। মে জুনের ও এবং এ লেভেল পরীক্ষা বাতিল, করোনার ধাক্কা ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রম। রংপুরে ফুলকপি জোড়া 5 টাকা, ক্রেতা নেই, বিপাকে চাষি। আমাদের সময়, টিকা প্রয়োগ শুরু আজ, সারা দেশে 1000-এর বেশি কেন্দ্র, প্রস্তুত 2400 টিম, 3,28,000 নিবন্ধন। প্রথম ডোজ দেওয়ার 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ, মাসে 35 লাখ টিকা দেওয়ার পরিকল্পনা। সৌরভের শতকের পর জয়ের সুরভি চট্টগ্রামে। নিয়ম না মেনে সরকারি পাইপ বিক্রির অভিযোগ। কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের গ্রামের বাড়িতে হামলা, এসিল্যান্ড সহ আহত 8। বণিক বার্তা, স্বল্প সংখ্যক নিবন্ধন নিয়ে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু। মানব জমিন, 1005 কেন্দ্র প্রস্তুত, দেশ জুড়ে ভ্যাকসিন কর্মযজ্ঞ। ডোপ টেস্টের আওতায় আসছে কারারক্ষীরা। বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়াকে নিয়ে দায় সারা বিএনপি, অসুখে বিসুখে শরীর ভালো নেই, কারাগারে যাওয়ার 3 বছর আগামীকাল। দুর্নীতিবাজদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়, হাইকোর্ট। মুনাফায় চলছে বঙ্গবন্ধু সেতু, নির্মাণ ব্যয় 3745.60 কোটি, টোল আদায় 6163.17 কোটি। ডেইলি স্টার, মাস ভ্যাকসিনেশন, poor response poses a stiff challenge. Put them before people's court. High Court verdict observes about corrupt public officials, judges. Observer, countrywide COVID-19 mass vaccination starts today.
Myanmar rights to Bangladesh explaining army takeover. News. COVID-19 vaccination begins today nationwide. Mominul Mehdi put Bangladesh on top. Dhaka Tribune. The root of alcohol poisoning outbreak. ধন্যবাদ। এই পর্যন্তই ছিল আমাদের সংবাদপত্রের শিরোনাম সমূহ। আমরা এখন বিশ্লেষণে চলে যাচ্ছি। শুরুতেই আমরা যাচ্ছি ম্যাজিক বাংলা টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান জনাব এস.ইউ শিকদার সাহেবের কাছে, যে সারা দেশে আজ টিকাদান শুরু। 1005টি কেন্দ্রে টিকা দেওয়া হবে একযোগে, 3,28,000 নিবন্ধন। এই বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ আপনাকে। যাক, এটা একটা খুশির খবর যে সারা দেশব্যাপী আজকে টিকার অফিসিয়াল প্রয়োগ শুরু হয়েছে সবার জনগণের মাঝে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই পর্যন্ত মাত্র 3 লাখ মানুষ নিবন্ধন করেছে, আর অথচ আমাদের হাতে এই মুহূর্তে 70 লক্ষের মতো টিকা রয়েছে। একটা হুড়োহুড়ি পড়ে যাওয়ার অবস্থা ছিল মানুষের মনের মাঝে। এটাকে কেন মানুষ এখনো নিরাপদ ভাবছে না, কেন এটাকে গ্রহণ করছে? টিকা তো ক্ষতিকারক কিছু নেই। এই পর্যন্ত যে কয়েকজন গত 3-4 সপ্তাহ হয়ে গেল, সাইড ইফেক্ট বলতে কিছু একটা আমরা কোনো পত্রিকাও আসেনি বা এভাবে কোথাও বলে নাই কেউ যে টিকা নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু ওই যে এখানে ওই যে একটা জটিলতা হয়েছে, আপনার নিবন্ধন করার সময় ওই জায়গায় প্রিলি সেট করা ছিল যে আপনার হচ্ছে যারা বয়োবৃদ্ধ তাদের জন্য। তো যারা মধ্যবয়স্ক ছিল, যখন এই তার বয়স আফটার 60 or আফটার 50 আফটার 60, তো যখন 35-এ যখন ওই ইনপুট করতো না, তখন সিস্টেম আবার রিস্টার্ট হয়ে যেত। দ্যাটস দ্য মেইন প্রবলেম অনলাইনে তাহলে বোঝা গেল যে এটা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিলতা রয়ে গেছে। আমি আরেকদিন একটা আলোচনা বলেছিলাম যে টিকাটা এমন হওয়া উচিত যেমন গুটি বসন্তের টিকা বা অন্যান্য পোলিও এগুলি যেরকম সহজলভ্য, মানুষের দোরগোড়ায় যে ইচ্ছা করলেই গেলাম আমি টিকাটা পুশ করলাম। এইটুক যদি না হয়, যে বাংলাদেশের লোক তো এখনও করোনা, অনেক জায়গায় করোনা নাম শুনেছে, করোনার এফেক্ট দেখেনি। শুধু আমরা শহর কেন্দ্রিক লোকজন জানি যে করোনার কিরম ভয়াবহতা। গ্রামের লোক এখনও করোনা নিতে জোর করে তারা কেউ নিতে আসবে না। এই পুরো বাংলাদেশকে নিরাপদ করতে গেলে জনগণের দোরগোড়ায় যেতে হবে এই করোনার টিকা নিয়ে। হ্যাঁ, কীভাবে নিবে এটা গভর্নমেন্টের ব্যাপার, কীভাবে কেরিং করবে, কোথায় নিবে, গ্রামে যেতে হবে। ভেরি সিম্পলি আপনার ভোটার লিস্ট ধরে গেলেই হয় না, আমি জানি না কত টেম্পারেচারে এই টিকাগুলিকে সংরক্ষণ করে জনগণকে। এখন আপনি কম্পিউটার তো, আর ভাই আমরা নিজেরাও তো জানি না কীভাবে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একটু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে ইজি করতে হবে তাহলেই পারবে, অথবা এক প্রকার জোর করে এই টিকা দিতে হবে। এটার সঙ্গে যেটা করা যায়, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া যদি মোবাইলে যদি Message. মানে প্রসিডিউরটা যদি চালু হতো, মোবাইলে রেজিস্ট্রেশন করা, লাইক ধরেন হচ্ছে যেমন ধরুন একটা নাম্বার দিয়ে দিত 16789, ওকে, এটা তো জাস্ট কল করে সে হচ্ছে এই নাম্বারটা রেজিস্ট্রি করে ফেললো, তাই না? সো এটা মানে ইট কুড বি ইজি। আর একটা হতে পারে যে ওই যেখানে টিকা দিতে হবে সেখানে ফর্ম ফিল আপ করুন, ইজি ফর্ম ফিল আপ, একেবারে 4 পাতার না, সিঙ্গেল 1 পাতার নাম, ঠিকানা বা পিতার নাম এগুলি দিয়ে যাতে তাকে আইডেন্টিফাই করা যায়, ভোটার লিস্ট নম্বরটা বা ন্যাশনাল আইডি নাম্বারটা তোমার এত, এবং সেখানে যেন সোশ্যাল ডিস্টেন্সটা যেন প্রপারলি মেনটেন হয় এবং শৃঙ্খলাবদ্ধভাবেই যেন এই জিনিসটা আর কি। তা যাই হোক, আমাদের এই সব এই প্রক্রিয়া যেন সার্থক হয়, সফলতা লাভ করে এই কামনা করি, এবং সরকারের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। ধন্যবাদ। আমরা এখন সংবাদ বিশ্লেষণে যাচ্ছি কবি মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া সাহেবের কাছে। যে ডোপ টেস্টের বিষয়ে আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে বিশেষ করে পুলিশ বিভাগে ডোপ টেস্টের কথা বলা হয়েছিল, চাকরি ক্ষেত্রেও। আজকের যে নিউজ আসছে যে ডোপ টেস্টের আওতায় আসছে কারারক্ষীরা, এই বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ। প্রশ্নটি এই মুহূর্তে এই সময় খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সেমিনারে এবং বিভিন্ন জায়গায় একটু ছোট করে লেখা কিংবা কোথাও কোথাও সেমিনারে বড় করে লেখা দেখতাম যে মাদককে না করুন। এই ছোট্ট মাদককে না করুন মিষ্টি কথা দিয়ে ওই কোষ্ঠী জিনিস দূর করার সুযোগ নেই।
এখন খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে ডোপ টেস্ট। ডোপ টেস্টটা মাধ্যমে কিন্তু ওই ডিপার্টমেন্টটাকে সতর্ক করে দিচ্ছে যে তুমি মাদককে না করো। এটা আমি সাধুবাদ জানাই এবং মাননীয় আইজিপি সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি এই জায়গাটাতে খুবই সতর্ক হয়েছেন। পুলিশ ডিপার্টমেন্টে যদি এই জায়গাটার মধ্যে সারাশি অভিযানের মাধ্যমে যদি বন্ধ না করে, তাহলে এটা সয়লাভ যেভাবে হচ্ছিল এটার ধারাবাহিকতা চলতে থাকতো। তো সেটার পাশাপাশি শুধু আমি পুলিশ ডিপার্টমেন্ট বলবো না, আপনি ডাক্তারদের ক্ষেত্রেও এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, উকিলদের ক্ষেত্রে নেওয়া প্রয়োজন, শিক্ষকদের ক্ষেত্রেও নেওয়া প্রয়োজন। অর্থাৎ সর্বস্তরেই কিন্তু মাদক ঢুকে গেছে। এটার মধ্যে ছোট বড় বলতে কোনো কথা নেই। আপনার বাবা ছেলে কে আসক্ত বুঝা বড় দায়। সুতরাং এটা চিরুনি অভিযানের মাধ্যমে জাতিকে বাঁচাতে গেলে আমার মনে হয় এই জায়গাটা ডোপ টেস্টটা খুব জরুরি। যেহেতু এটা পদক্ষেপ নিয়েছে, আমি বলবো এটা যেন থেমে না যায়, কন্টিনিউ হয় এবং কন্টিনিউ করে যখন ডোপ টেস্টের মাধ্যমে সকলকে যখন সতর্ক করবে, হয়তোবা এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অন্যথায় সবাই মাদকাসক্ত হয়ে হয়তো জাতিকে ধ্বংস ছাড়া ভালো কিছু দিতে পারবো না, যা আমরা দেখতেছি সমাজে। আমি এক্ষেত্রে রাজনৈতিক কর্মীদেরকেও বলবো, নেতাদেরকেও বলবো, তারাও এখান থেকে যেন বাদ না যায়। সকলেই কিন্তু কম বেশি এটার সাথে জড়িত। প্রত্যেকটা পরিবার যারা মাদকে আসক্ত, যে পরিবার, সেই পরিবারও ক্ষতিগ্রস্ত, যারা জড়িত নয় তারাও ক্ষতিগ্রস্ত। তারা ওই যে পাশের বাড়ির আতঙ্কে থাকে, না জানে আমার সন্তানরা হয়ে যায়। বাবা মাকেও সেই ক্ষেত্রে বলবো যে সতর্ক থাকার জন্য, তার সন্তান কোথায় যায়, কি করে এবং সারাদিন কাজের পরে বাসায় এসে কি ভূমিকা রাখছে, তার অবস্থানটা কি, এই ব্যাপারে যদি পারিবারিকভাবে যদি আমরা সচেতন না নিই, শুধু ওই প্রাতিষ্ঠানিকভাবে এটা সম্ভব নয়, সকলকে ঝাঁপায় আসতে হবে। ঝাঁপায় আসে এই জায়গাটাকে পরিষ্কার করে আমরা একটা সুন্দর রাষ্ট্র উপহার দেব, এটাই আশা, আর অন্য কিছু না। আমি সাধুবাদ জানাই আবারও এই ডোপ টেস্টের এই পদক্ষেপটা যেন কন্টিনিউ হয়। আমি একটু যোগ করে এটা সঙ্গে কারারক্ষীদের ব্যাপারে স্পেশালি হচ্ছে যে মানে ভেরি রিমার্কেবলি হচ্ছে যে করা উচিত এই কারণে, কারণ অন্য পেশা যারা থাকে তাদের দে হ্যাভ এ মুভমেন্ট, তাদের কাজ থাকে সারাক্ষণ কিন্তু কাজ থেকে। পুলিশ যিনি আছেন তার হচ্ছে ডিউটি আছে, আসামি ধরতে যাচ্ছে, অথবা হচ্ছে যিনি অফিসে বসে কাজ করছেন সে কাজ করছেন, গ্রাহক সেবা দিচ্ছেন। একমাত্র এই কারারক্ষীরাই আছে, তারা শুধু দাঁড়িয়ে থাকে বসে থাকে নির্দিষ্ট এর মধ্যেই। দে ডোন্ট হ্যাভ এনি, দে হ্যাভ হিউজ টাইম অ্যান্ড মানে রিমার্কেবল কোনো ওয়ার্ক নেই। সো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওই সময়টাকে পার করার জন্য, নিজে একটু বুস্ট আপ হওয়ার জন্য কিন্তু হচ্ছে যে ওই মানে মাদকটা সেবন করছে। মাদক সেবন বলতে ওই কারাগারে কিন্তু মাদকও যাচ্ছে, আবার কিছুদিন আগে একটা পত্রিকায়ও দেখেছি যে কাশিমপুর কারাগারে মেয়েও যাচ্ছে। তার নৈতিক অধপতনের ফসল কিন্তু এইটা। সবাইকে নৈতিকতা ফিরে আনতে হবে। কারাগার হচ্ছে আপনার এত বেশি করাপ্টেড জায়গা, এটা আপনি কখনো যদি আসামি হয়ে না যান আপনি বুঝবেন না। এত বেশি করাপ্টেড জায়গা যে ওখানে আপনি ধরেন হচ্ছে একটা মানুষ, আপনি মানে কারাগারগুলিতে গেলে আপনি দেখবেন 70 to 80% হচ্ছে বিচারহীনতায় আপনার কারাগারে আছে, এবং এর মধ্যে ওই 70 to 80%-এর মধ্যে 50% মানুষ আসলে হচ্ছে যে আপনার ওই ক্রাইমের সঙ্গে আদৌ জড়িত না। এবং এই মানুষগুলিকে এত সাফারিংসের পরে কারাগারে প্রতিটা কাজের জন্য পয়সা দিতে হয়। মানে আপনি জানেন কিনা আমি জানি না, যে প্রবাদ আছে যে কারাগারের ইট পাথরগুলিও পয়সা খায়। ইট পাথর পয়সা ছাড়া কারাগারে কিছু হয় না। আপনার জন্য সরকার বরাদ্দ করে দিচ্ছে, কম্বল দিচ্ছে, আপনার প্লেট দিচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনাকে এমন জায়গায় ফেলে দিয়ে আপনার এই কথায় আরেকটা জিনিস সুন্দরভাবে বেরিয়ে আসছে। শুধু ডোপ টেস্টের মাধ্যমে মাদকের বিষয়টাই ঝাড়ু দেওয়া নয়, তার নৈতিক অধপতন যে হয়েছে সেটাকে পুনর্জাগরণ করা খুব জরুরি। অন্যথায় আবারও অন্য কোনো না কোনো অর্থের লোভে তারা কোনোভাবে চিন্তা করবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন যাচ্ছি আবার আমাদের অতিথি আরিফুর রহমান হাসনাইন সাহেবের কাছে, যে দুর্নীতিবাজদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়, হাইকোর্ট যে এই কথাটা বলেছে এই বিষয়ে, কারণ দেশ তো পুরো দুর্নীতি ছেয়ে গেছে। আপনি একটু বিশ্লেষণ করুন। এখানে আসলে বিশ্লেষণ করব কি, মানে আপনার হচ্ছে যে যেখানে হাইকোর্ট সব প্রণোদিত হয়ে যদি কোনো কথা বলে, বুঝতে হবে যে জাতিগতভাবে নৈতিকতার অবস্থানটা কোন জায়গাটায়। আর এখন হচ্ছে যে আপনার এই যে একটা শুদ্ধি অভিযান নামে আমরা যারা মানে সংবাদ মাধ্যমে আছি, আমরা 10-15 দিন আগে থেকেই জানি যে একটা শুদ্ধি অভিযান আসছে।
তো শুদ্ধি অভিযান কি শুদ্ধি অভিযান হচ্ছে যে আপনার ধরেন এই যে কেউ বলে যে মানে আপনার দলীয়ভাবেই যারা পুরনো কর্মী, যারা আসল কর্মী বা হচ্ছে যে ত্যাগী। যাদের মনে ত্যাগী কর্মী তারা পাচ্ছে না, নতুন নব্য যারা আসছে তারা পাচ্ছে, এই যে একটা কোলাহল, এবং যার টাকা আছে আপনি দেখেন অগাধ টাকা, মানে এই সমাজে ওই ওই মানুষটার বাড়ির পাশের মানুষ খেতে পারছে না। আর দেশের এই করোনাকালীন অবস্থায় আপনার ধরেন যে কি অবস্থা, মানে ম্যাস পিপুল যাদের পয়সা নাই, যারা কর্মজীবী মানুষ, অথচ এই সময়ের মধ্যে আপনার সুইডেনে মানুষ অ্যাপার্টমেন্ট কিনছে, বিভিন্ন বিদেশের অ্যাকাউন্টে টাকা পাচার করছে। টাকা পাচার করছে, মানে এই হচ্ছে আমাদের 25,000 থেকে 25,000 কোটি টাকা উদা হয়ে গেল। উদা হয়ে যাচ্ছে। তো এটাই তো আমাদের দেশ। ফলে যদি হাইকোর্টের কোনো একটা বিষয়ে যখন জাতির সামনে আসে, তখন এটাকে একটা অ্যালার্ম হিসেবে নেওয়া হয়। এটা একটা সংকেত, একটা অশনি সংকেত। তার মানে হচ্ছে যে দেশে এখন এই অবস্থা, যে যদি মানে হাইকোর্ট সব প্রণোদিত হয়েছে, মিনস হচ্ছে যে সর্বমহলে হাইকোর্টের যে কোনো কথা, যে কোনো আদেশ, যে কোনো আপনার হচ্ছে যে উপদেশ, সবাই, কারণ হচ্ছে যে আইন তো সবার ঊর্ধ্বে, এই কারণে সবার কাছে হচ্ছে যে এটা মানে সবাই মাথা পেতে নিয়ে সেভাবে যার যার জায়গা থেকে কাজ করে। ইট মিনস হচ্ছে যে এত বেশি প্রচার প্রসার এবং হচ্ছে এটার ব্যাপ্তিটা এতটা খানি যে এখনই যদি স্টপ না করা যায়, এটা যে কোথায় যে পৌঁছাবে আল্লাহ আমি আমি এই কথার জের ধরে একটু কথা বলতে চাই, যে এটা আরেকটা জিনিস বেরিয়ে আসছে, সেজন্য বলছি। আমাদের এই বাংলাদেশে ধনী গরিব নিয়ে কিন্তু আমরা, শিক্ষিত অশিক্ষিতদের নিয়ে কিন্তু আমরা এই এখন আরিফ ভাই আপনি যে যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটি কিন্তু শিক্ষিত লোকদের নিয়ে কথা বেরিয়ে আসছে, অশিক্ষিতদের নিয়ে আসেনি। আর শিক্ষিত লোকদের নিয়ে কি কথা বেরিয়ে আসছে? দুর্নীতির কথাগুলো বেরিয়ে আসছে। তাহলে তারা কি শিক্ষায় শিক্ষিত হলো? কুশিক্ষায় শিক্ষিত হয়েই কিন্তু দেশটাকে লুটে ফুটে খাচ্ছে। তাহলে আমাদের শিক্ষার মানের পরিবর্তন আনা খুব জরুরি, খুব জরুরি। মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। আমরা যে শিক্ষিত লেবাস ধরে যে পশুত্ব মনোভাব বিরাজ করছে, তার ফলশ্রুতিতে রাষ্ট্র ধ্বংস হচ্ছে, এটাকে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। এখানে আরেকটা ব্যাপার বলি, এখানে আপনার ধরেন হচ্ছে যেমন আপনি নিশ্চয়ই জানেন উন্নত বিশ্বে যে প্রসিডিউর আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, আমি ধরেন হচ্ছে একটা পণ্যের উপরে আমি কিন্তু 2 বার শুল্ক দিচ্ছি বাংলাদেশে, এটা আর বিশ্বের আর কোথাও নেই। কিভাবে দিচ্ছি? একবার ধরেন যখন ফ্যাক্টরি থেকে একটা পণ্য বেরোচ্ছে, সে কিন্তু এটার সঙ্গে মূল্য মানে আপনার হচ্ছে যে গভর্নমেন্ট একবার শুল্ক নিয়ে শুল্ক সহ একটা দাম দিচ্ছে, দেওয়ার পরে এটা যখন আবার দোকানে আসছে, যে আমরা শপিং মলগুলিতে আসছে, ওখানে আমরা আবারও শুল্ক দিচ্ছি না? 15% ভ্যাট দিচ্ছেন না? তাই হচ্ছে এখানে একটা পণ্যের উপর আমরা 2 বার ভ্যাট দিচ্ছি, কিন্তু দিচ্ছি কেন দিচ্ছি? অন্যান্য দেশে মানুষ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কেন দেয়? বিকজ সে অধিকারটা পায়, সে তার প্রবলেমের সময় পায়। বাংলাদেশে আপনার যদি 1 টাকা না থাকে, আপনাকে একবেলা খাবার দেওয়ার কেউ নেই। আর আপনি ধরেন হচ্ছে যদি ইউকের কথাই বলি, ইউকেতে কি হচ্ছে, আপনার টাকা নিয়ে আপনার পাশে ব্যাংক আছে, আপনার পাশে গভর্নমেন্ট আছে, যেখানে করোনার সময় সব হচ্ছে আপনার করোনার হচ্ছে ভ্যাকসিনেশন, মানে ভ্যাকসিন তৈরির জন্য সবাই যখন উদ্গ্রীব, তখন বরিস জনসন কি করছে, সে 3 বছরের জন্য টাকা প্রিন্ট করছে। কেন করছে? যে 3 বছরে আমার দেশের প্রতিটা মানুষ যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু কনজিউম করতো, সেটা সেই পরিমাণে যেন কনজিউম করতে পারে, এই জন্য 3 বছরের ব্যাকআপ, ফিনান্সিয়াল ব্যাকআপ উনি তৈরি করেছেন। এটা হচ্ছে ব্যাপার। আমরা ট্যাক্স দিচ্ছি, আপনি বলছেন যে ওই অশিক্ষিত মানুষের সুযোগ নেই, তো সে দুর্নীতি করবে, সে সুযোগ পাচ্ছে না, বিকজ অফ যে আমরা তো ধরেন হচ্ছে উপর থেকে খেয়ে আস্তে আস্তে নিচে এসে তো আর থাকছে না কিছু। ও যে ওই আপনি রিক্সাওয়ালার কথা বলবেন, ও 5 টাকার জায়গায় 10 টাকা চাইলেই হচ্ছে যে ওর মানে ও খাচ্ছে চল। ও দুর্নীতি করার সুযোগ কোথায়? যেখানে হচ্ছে আপনার মানে কোষাগার এবং হচ্ছে বন্টন, কাগজের ব্যাপার থাকে, যেখানে আইন থাকে, সেখানে হচ্ছে যে দুর্নীতির সুযোগ থাকে। রিক্সার জন্য কোনো আইন নেই তো। ধন্যবাদ হাসিন ভাই আপনাকে। আমরা আবারও চলে যাচ্ছি একটু ভিন্ন প্রসঙ্গে, আপনাদের কাছে আবার ফিরে আসছি আমরা, যে রংপুরে বিপাকে চাষ, কপির মূল্য জোড়া 5 টাকা, মানে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, অথচ আমরা শহরে যারা আছি আমরা কিন্তু এক একটি কপি কিনতেছি 20 টাকা দিয়ে। আবার আজকে যেটা দেখলাম যে যাত্রাবাড়ির একটা আড়তে 8 টাকার দাম বলাতে, দিতে রাজি না হতে গাড়ি থেকে ট্রাক থেকে আর কি সেই কপি নামাতে দেয়নি। তো এই যে কৃষক প্রতিনিয়ত ঠকতেছে, তারা কিন্তু মূল্য পাচ্ছে না। এই বিষয়ে
মাননীয় চেয়ারম্যান? এটা অবশ্য সারা বাংলাদেশেরই একটা চিত্র যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। এটা তো না রংপুরের ঘটনা যে সেখানে বা ফুলকপির ব্যাপক উৎপাদিত হচ্ছে এবং ওখানে মার্কেটিং করতে পারে না। এই মার্কেট সরাসরি তারা জানে ঢাকা মার্কেট, ওখানে যে গাড়ি থেকে মালটা উঠবে সেই গাড়ি ভাড়া কত? ঢাকায় আসতে 15 থেকে 20,000 টাকা। তো একটা গাড়িতে যদি 15 থেকে 20,000 টাকা গাড়ি ভাড়া হয়, সেখানে 5 টাকা বিনা পয়সায় কপিটা দিলেও তো এখানে সে করতে পারবে। ওখানে 2 টাকা 2.5 টাকা পিস কপি, তার উৎপাদন খরচই আছে মনে হয় 5 টাকার উপরে। জি, সত্য কথা। 5 টাকার উপরে এক একটা কপির উপরে উৎপাদন খরচ আছে, কারণ গ্রামে হইলো 500 টাকার নিচে কিন্তু কোনো কিছুই নাই, খেত মজুর নাই। আর এগুলি অনেক নিবিড় পরিচর্যা লাগে, পরিচর্যা না হলে এত ব্যাপক ফলন হতো না, তাই না? এটা তো মনে হয় যে বীজ ছিটাই দিলাম আল্লাহর রাস্তায় হলো। কৃষককে এখানে শ্রম দিতে হয়েছে, ঘাম জড়াতে হয়েছে। সে ঘামের মূল্য যদি এখন না পায়, সে তো আগামী ব্যক্তি কি এই পণ্যটা সে চাষ করবে তো না, তাহলে আবার একটা ব্যাকগ্রাউন্ড হবে সারা বাংলাদেশে। উত্তরণের পর তো বিপণন ব্যবস্থার মধ্যে যেমন ধরেন সরকারের একটা প্রত্যেকটা মার্কেটের নিয়ন্ত্রণে থাকা উচিত, সমস্ত আমাদের গার্জিয়ান নেই এই ক্ষেত্রে। স্যার আমি একটা কথা বলতে চাই যে যখন কফি বলি বা শীতের মৌসুমের সবজিটা বলি, প্রথম যখন আসে সেটাও কিন্তু একটা আকাশচুম্বী দাম থাকে। একটা ফুলকপি হয়ে যায় 70-80 টাকা থাকে, 70-80-90 টাকা হয়ে যায়। আবার আজকে এসে 2.5 টাকায় আসলো একটা ফুলকপির দাম। এটা অনেকটা যেন অনেকটা প্রান্তিক লেভেলের জি স্যার, আমি একটা কথা আছে, এই জন্য প্রেশারের মতো, যেমন হাই প্রেশার হলে এটাও ক্ষতি মানব দেহের জন্য, আবার একেবারে লো হলেও কিন্তু মানব দেহের জন্য ক্ষতি। কৃষক কথা হলো যে যখন 80-90 টাকা বিক্রি করেছে, তখন কি কৃষককে ন্যায্য মূল্য পেয়েছে? ওই 80 টাকার কি একটা ভালো অংশ পেয়েছে? তাহলে আমাদের মনে কোনো দুঃখ নেই। আর ওইটা বাদ দেওয়ার পর আজকে যদি দেখি 2.5 টাকা, এখান থেকে কৃষক কি পাবে? আমার মূল কথাটা হলো যে আমাদের দেশে যেন এই ক্ষেত্রটাতে আমি একটা গার্জিয়ান খুঁজে পাচ্ছি না। আপনার এটাকে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে না কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে, এটা আমি পরিষ্কার নই। কিংবা দুজনে বসে যে একটা বাজার নিয়ন্ত্রণ করবে, সেই দিকটাও কিন্তু আমি দেখছি না। একাধিকবার বলা হয়েছিল যে আমাদের দেশে যে ট্রেন লাইনগুলো আছে, প্রত্যেকটা ট্রেনে কমপক্ষে 4টা কম্পার্টমেন্ট যদি কৃষি পণ্য বহনের জন্য ফ্রি অফ কস্টেও দিত, তাহলে গভর্নমেন্টের একটুও ক্ষতি হতো না। উদ্যোগ নেওয়া খুবই জরুরি। দীর্ঘদিন যাবত এটা বলে আসা হচ্ছে, 4টা কম্পার্টমেন্ট থাকলে ওরা বিনা খরচে যদি ঢাকা শহরে এটা নিয়ে আসতো, বিক্রি করে আবার কিন্তু বাসায় গিয়ে কিন্তু গরম ভাত খেতে পারতো। কৃষকদের এই সুবিধাটা আমরা দিচ্ছি না। যে কোনো সময় দেখেন, তেলের দাম বাড়লে তো লবণের দাম বাড়ে, লবণের দাম বাড়লে তো পেঁয়াজের দাম বাড়ে। একটা না একটা যন্ত্রণার মধ্যে আসি। আপনি যদি মনে করেন যে বেগুনের দাম এখন 80 টাকা, কৃষক কিন্তু 80 টাকা পাচ্ছে না, সে বড়দের 20-25 টাকা পায়। আজকে এই বাজার ঢাকা শহরে 20 টাকা কপির দাম, কিন্তু কৃষক পাচ্ছে 2 টাকা 2.5 টাকা। তাহলে কৃষক তো সবসময় বঞ্চিত, তাদের প্রতি নজর রাখা প্রয়োজন। আরেকটা চ্যানেলে আপনার ওই ডক্টর যে কথা হয়েছিল, তখন যেটা হচ্ছে মানে একটা সলিউশন বেরোয় আসছিল, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এইটাকে গভর্নমেন্টের প্রত্যক্ষ নজরদারিতে রাখা। কারণ কৃষক যদি দেশে মরে যায়, যেই দেশের প্রধান, দেশের 80% মানুষ কৃষক, 80% মানুষ যদি ধনী হয়ে যায়, রাষ্ট্র ধনী, তবে কেন তারা তাদের অর্থনৈতিক চাকা উপরে উঠবে না? আপনার হচ্ছে যে পর্যবেক্ষণ কেমন? প্রথমত হচ্ছে যখন আপনার এই ক্ষেতটা নিড়ানো শুরু হবে, তখন থেকে ভর্তুকি দেওয়া, অথবা ধরেন হচ্ছে যে ওই কৃষকের এই মানে প্রজননের জন্য যতটুকু দরকার, সাপোর্ট লাগে, বীজ লাগে, সার লাগে, বা ধরেন জমি নিড়ানোতে যেই লাগে ইকুইপমেন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও আপনার একদিনের হিসেবে আমরা যেটা কামলা বলি, কামলা আপনি জানেন কিনা জানি না, যে উত্তরবঙ্গে 500 টাকা, দক্ষিণবঙ্গে কিন্তু 700 টাকা একদিনের কামলা করে। তাহলে হচ্ছে যে এই যদি আপনি ইকুইপমেন্ট ইউজ করতেন, আপনার এত কামলার খরচটা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে যখন ভর্তুকি পাবে, কৃষক খুশি মনে করবে, সে তার কিনতে হবে কখন, বা এত কোনো মানে এইটার ফিনান্সটা জোগাড় করার জন্য ওর কোনো মানে চিন্তা লাগে না। তারপরের ব্যাপার হচ্ছে আপনার গভর্নমেন্ট যদি এই যে কৃষকের কাছ থেকে অন্য কোনো পার্টি কিনবে না, গভর্নমেন্টই কিনে নেবে। আপনাকে আমি যেমন ধরেন, আমি দেখেছি ইউরোপে টমেটো চাষ করে অতিরিক্ত ফলন হলে এরকম আমাদের দেশের অবস্থায় কেউ কিনে না, তারা রাস্তায় গিয়ে ফেলে দিয়ে প্রতিবাদ করে।
তারপরে আলু, এরকম যখনই কোনো অতিরিক্ত ফলন হয়ে যায় সব দেশেরই সরকারকে একটা ধাক্কা দিয়ে শোনাতে হয়। এটা একটা উচিত, সব দেশে কি এই কৃষককে এরকম মানে সবসময় শোষিত নীল চাষ, মানে সেই নীল চাষ থেকে আমরা তো আজ পর্যন্ত তো যত শোষণ সব কিন্তু কৃষকের। এই যে ঠিক আজকে না? বললাম, তো কৃষক আপনাদের ওই যে আমাদের টাকার যে গভর্নমেন্ট ব্যাপারটা আসছে, আমাদের গভর্নমেন্টকে অনুরোধ করবো যেন কৃষক বান্ধব হয়। দেখেন, ওই জন্য 80% উপরে শুধু কৃষক। কৃষক বান্ধব না, আমার বিকল্প আমার নেই। দাবি হচ্ছে একদম প্রথম থেকে একেবারে প্রথম প্রক্রিয়া থেকে একটা ফসলের সেখানে যেন নজরদারি শুরু হয়, ভর্তুকি দেওয়া হয় এবং নিয়ম করে দেওয়া, কোনো মধ্যস্বত্বভোগী, যে আপনি যেটা বললেন যে জি। 2.5 টাকায় আমরা ফুলকপি কিনে কৃষক পাচ্ছে 2.5 টাকা, আমরা কিনছি 20 টাকায়, জি। বাকি টাকা পাচ্ছে কি মধ্যস্বত্বভোগীরা। এই জায়গাটাকে মিনিমাইজ করার একটাই পদ্ধতি, একটু চেঞ্জ করতে হবে। একটাই পদ্ধতি, যেখানে ধরেন প্রতিটা উপজেলা বলেন, থানা বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, কৃষি মন্ত্রণালয়ের অফিসার আছে, ডিপো আছে, ওখানে সার বীজ মানে দেওয়ার জন্য, বিতরণের জন্য কেন্দ্র আছে, ওই কেন্দ্রে স্টোরেজও আছে। আপনার ধরেন এই যে যত চাল গম স্টোরেজ আছে গভর্নমেন্ট, মানে ইটস ভেরি প্ল্যান্ড ওয়েতে। তো গভর্নমেন্ট দিয়ে ওই কৃষককে এই পণ্যটা একটা, আমি জানি এগুলি যদি একটা সংরক্ষণ fixed করতে price পারতো, করে। তারপর দেখেন সংরক্ষণ করতে পারলে মনে হয় বেশি ভালো হতো। ওই যে ওই একটা কৃষককে ধরেন হচ্ছে যে উৎপাদন করলো, তাকে একটা লেভেলে সব জায়গায় কৃষকরাই একই দামে গভর্নমেন্ট কিনে নেবে। এরপরে গভর্নমেন্ট ওই মার্কেট অনুযায়ী হয় স্টোর করবে, নয় মার্কেটে এটা মানে এটা হলো আপনি একটা বলতে advice চাচ্ছেন কৃষককে, হ্যাঁ। উৎপাদন করবে কৃষক, বিক্রি করার দায় গভর্নমেন্ট। গভর্নমেন্ট তাই আমি এটা হচ্ছে। আমি মানে একটু গভর্নমেন্ট কিভাবে জেদ বিক্রি বিশ্বাস করবে, করে দিচ্ছি বিপণন করবে, বিষয়টা। গভর্নমেন্ট এটা গভর্নমেন্ট দেখেন, করবে। কারণ একটা কৃষক কিন্তু সে উৎপন্ন করছে, সে কষ্ট আরেক করছে, ভাই, সে ফিনান্স জোগাড় করছে। বিষয়টা হলো বাংলাদেশ 3 ফসলের দেশ, 3 ফসল হয়, অন্যান্য দেশে কিন্তু 3 ফসল হয় না। জি। তবে সেই 3 ফসলের দেশে কৃষক কেন দরিদ্র থাকবে? সেই ছেঁড়া লুঙ্গি, ওই যে ছেঁড়া গামছা। ওই কারণেই থাকছে যে এরকম মধ্যস্বত্ব হতে ধন্যবাদ পারে আপনাদেরকে। না। আমরা যেটা দেখি যে আসলে জনজীবনের চাহিদার মূল অংশের যোগানদাতা কিন্তু কৃষক। কৃষক এই কৃষককে বাঁচিয়ে রাখলে আমি মনে করি দেশ এবং জাতি বাঁচবে। এই জন্য আমাদের সকলেরই উচিত হচ্ছে কৃষকের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া এবং রাষ্ট্রের উচিত কৃষককে তার সমস্ত কিছুতে সহযোগিতা করা। ধন্যবাদ সবাইকে। আমরা নতুন একটি বিষয়ে যাচ্ছি, যে কবি ইকবাল সাহেবের কাছে। এই যে নিউজ যেটা আমরা দেখতেছি যে প্রবীণ মানে বৃদ্ধ পিতা মাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, সন্তানরা, সুশিক্ষিত সন্তানরা। এখন অনেক গতকালকেও দেখলাম কোথায় জন্য যে এক বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রমে তার ছেলে গেছে, ছেলের পা ধরে কাঁদতেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও। সেখানে আজকের নিউজ যেটা দেখলাম, বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেল, এটা বাগেরহাটের চিতলমারিতে। এই বিষয়ে আপনি কিছু? ধন্যবাদ। দেখেন, এই যে কিছুক্ষণ আগে আমরা অনেকক্ষণ পর্যন্ত একটা বিষয় নিয়ে কথা বলেছি যে কৃষকদের নিয়ে, সেখানে কিন্তু ওইটা আর এইটার সাথে বা অন্যান্য যে আজকের আলোচনার মধ্যে একটাই কিন্তু যে নৈতিক অধঃপতন, আমাদের নৈতিকতা নাই, মানবতা তো কবেই চলে গেছে, এগুলোর ব্যাপারে কারো কোনো খেয়াল নাই। কৃষির পিছনে আমরা দৌড়াচ্ছি, আমরা নিজেরাও জানি না। চতুর্দিকে কৃষক ঠকছে, জাল জালিয়াতি করে দেশ শেষ হয়ে যাচ্ছে। ভিতরে শুধু রূপটাই কিন্তু মানুষের, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু মনুষ্যত্ব বোধ নাই। যার ফলে আজকে দেখেন, আজকে তো পত্রিকায় আসলো শুধু সন্তান বাবাকে দিয়েছে, আপনি কিছুদিন আগের পত্রিকায় যান, সন্তান মাকেও কিন্তু ঠিক একইভাবে বস্তায় ভরে কোনো এক ব্রিজের পাশে রেখে দিয়েছে। এটা হর হামেশা এই ইদানিং এগুলো খুব বেশি প্রকাশ পাচ্ছে যে তারা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত, এটার সাথে আপনার অর্থনীতিও সম্পর্কিত আছে, মানবিক অধঃপতন আছে, নৈতিকতার অবক্ষয় আছে, গার্জিয়ানবিহীন বিষয়টা চলে আসে, কেউ কারোর প্রতি কোনো নজর নেই, শিক্ষা কুশিক্ষা সব কিছু একটা হসপস পরিস্থিতির রেজাল্ট কিন্তু এগুলো, অথচ এগুলো আমরা আশা করতে পারি না। অর্থনীতির বিষয় জি, আমরা কিন্তু বেশিরভাগ দরিদ্র হতদরিদ্র পরিবারে দেখি, তারা কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রম দিচ্ছে না। জি, বৃদ্ধাশ্রম দিচ্ছে কারা? ম্যাক্সিমাম হচ্ছে উচ্চ শ্রেণীর। আপনি বলবেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ারও এরকম পেশাজীবী মানুষ আছে যে তারা বৃদ্ধাশ্রম, ওটার ক্যাটাগরি একরকমের, তারা ওইটাও যে নৈতিক অধঃপতন, শিক্ষিত হয়েছে কিন্তু এটা শিক্ষায় কিনা বা কুশিক্ষায় প্রশ্ন চলে আসে, সেই জন্য করেছে। না, এরকম উদাহরণ তো ছিল জি। যে বাপ মা বৃদ্ধ পিতাকে না বৃদ্ধ মাতাকে দেখেছি পত্রিকায় আছে, তাকে সুন্দর করে গোসল করিয়ে তারপরে টুকরির মধ্যে করে মাথায় করে কোথায় নিয়ে ছেলে নিয়ে যাচ্ছে? যাচ্ছে। এই দৃশ্য আমরা এইটাও দেখেছি। দেখেছি, এইটাও দেখেছি এবং এটা আমরা অনুপ্রাণিত হয়েছি যে না, পিতা মাতাকে এরকম করে টেক কেয়ার করা উচিত। ওই ছেলে আর কোনো উপায় নেই, সে কিন্তু দিন মজুর, জি। সে নিয়ে গিয়ে ওখানে রেখে তারপর সে কাজকর্ম করে আসার পথে মাকে আবার সেই মাথায় করে নিয়ে আসছে।
তো এই এতটুকু যে মানে এটার জন্য টাকা পয়সা লাগে না, প্রয়োজন। পিতা মাতা তো টাকা পয়সা চায় না, না, এমন না যে আমাকে পোলাও বিরিয়ানি তো তাও তো চায় না, জি। এক মুঠো ভাত, একদম শুধু ভাত দিবেন, একটা কাঁচা মরিচ একটা দিবেন, কথা পেঁয়াজ বলি, দিবেন। আপনি আশ্চর্য ব্যাপার কি, আপনি জানেন যে আজ এখনকার চলমান সময়ে মানুষ আমরা এতটাই মানে কাঠ মানে হচ্ছে যে ইট কাঠ হয়ে গিয়েছে, যান্ত্রিক। এতটাই হচ্ছে যে আমরা মানে স্বার্থপর হয়ে গিয়েছি। বাসায় বাবা মা যদি থাকেও খবর নেই। অফিসে যাচ্ছি আসছি, আমি আমার মতো করে চলছি, টিভি দেখছি, সেই বিনয় ভাবটাও নাই কিন্তু। ওই বাবা আজকে খেলো কি খেলো না, বা টেলিভিশন, বা আমি হচ্ছে যে আমি আমারটাই শুধু চিন্তা করছি, কিন্তু এই বাবা মাই যে তার পুরো সুখটুকু, তার স্বাচ্ছন্দ্যটুকু, তার কষ্টটুকু বিসর্জন দিয়ে রক্তে মাংসে যে আজকে আমাকে মানুষ করেছে, তাকে বড় করেছে, মানুষ করেনি, বড় করেছে, আমরা- যার ফলশ্রুতিতে এই বিষয়টা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা চাবো অবশ্যই, কারণ বাবা মার যে ত্যাগ, এটা বাবা মা না হলে ঋণ শোধ করা যাবে আমরা না, আমরা এই হয়তো জায়গাটাতে। আলোচনায় কোনো সমাধান দিতে পারবো না, কিন্তু একটা গাইডলাইন আমাদেরকে তো বের করতে হবে যে পিতা মাতাকে আজকে যদি আমরা দেখি, জি। বৃদ্ধ বয়সে আমাদেরকেও আমাদের ছেলেমেয়েরা দেখি, দেখবে, বিকজ তারা এটা শিখছে। শিখছে। এই আমরা যদি শিক্ষাটা না থাকতে দেখি হবে আমাদের স্যার, ছেলেমেয়েরা অনেক দেখবে। সর্বশেষ এত সুন্দর একটা কথা বলেছেন, আমি স্যালুট জানাই আপনাকে, যে একই অধপতন বা একই সুফল কিন্তু আমাদের পরবর্তীতে আছে। সুতরাং আমরা কেন আজকে এই কাজটা করব? আমরা ভালো কিছু করি, সামনে ভালো কিছু আছে। আপনি জানেন যে যে নচিকেতার যে গানটা, এটা জি। যুগান্তকারী গান তো জি, এই জি, কারণে যে মানে ছেলে আমার মস্ত, ওটা তো বাস্তব প্রেক্ষাপট থেকে উনি নিজে লিখে নিজে এইটাকে গেয়েছেন। নানান রকম ভাবে, এমন ধরেন হচ্ছে যে মানে এখন বিভিন্নভাবে চিত্রায়ন করেছে বিভিন্ন শিল্পী। আপনি প্রত্যেকটা মানে এই বাবা মাকে কেন্দ্র করে মানে প্রত্যেকটা গান, মানে যার ভিতরে হৃদয় আছে, কিংবা মানে যে পশু না, সে যদি শুনে, আমার মনে হয় যে তৎক্ষণাৎ এই গান এই গান মানে গান কিন্তু একটা অনেক বড় অস্ত্র, যেমন যুদ্ধের সময় গান অনুপ্রাণিত করে মানুষকে। মুক্তিযোদ্ধার অংশ হয়েছে। এই গান শুনে তৎক্ষণাৎ ছুটে যাবে বাবা মায়ের টেক কেয়ার করতে, যদি সে মানুষ হয়ে থাকে। ধন্যবাদ। আমরা অবশ্যই বাবা মাকে সম্মান করব এবং তাদেরকে আমরা দেখব, ভবিষ্যতে আমাদের সন্তান আমাদেরকে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই করোনার সময় কষ্ট করে এই স্টুডিওতে আসার জন্য। এবং প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, কথা হবে নতুন নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা টেলিভিশন। আল্লাহ হাফেজ।